Assalamu alaikum. Welcome to online class, my dear students. Accept my heartiest love. Completing sentence class 2. কত ক্লাসে যারা কম্পিটিং সেন্টেন্সে আমার ছিলে আমার পাশেই ওইগুলো নিশ্চয়ই এত দিনে তোমরা এগুলো আয়ত্ত করে ফেলেছ অ্যান্ড এই রুলসের সাথে রিলেটেড প্র্যাকটিস করবে, প্র্যাকটিস মোর অ্যান্ড মোর. তো লিসেন কেয়ারফুলি, be ready, be attentive, my dear students. As if, as though, as if, as though এর মিনিং হচ্ছে যেন বা এমনভাবে যেন. মিনিংটা জানা থাকলে তোমার ইনস্ট্যান্টলি তোমার ফার্স্ট ক্লোটা দেখে একটা অ্যান্সার তোমার মধ্যে অটোমেটিক চলে আসে. তো এটাকে আমরা দুইভাবে করতে পারি, দুইটা স্ট্রাকচার ফলো করতে পারো. সাবজেক্ট প্লাস ওয়ার, নাম্বার 2 সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম. ইউ ক্যান ইউজ অনলি ওয়ান. তো দুটা স্ট্রাকচারের উপরে দুটা এক্সাম্পল দেওয়া হয়েছে. দ্য বিল্ডিংস লুকস অ্যাজ ইফ, আমরা বলছি যে ম্যাক্সিমাম টাইমে তোমার সাউন্ড, লুক, স্মেল এর পরে অ্যাজ ইফ বসে. তো বা দ্য বিল্ডিং লুকস অ্যাজ ইফ দেখতে কেমন দেখা যাচ্ছে কার মতো বিল্ডিংটি? ইট ওয়ার দ্য তাজমহল. আমি লিখি ইট, যে বিল্ডিংটিকে কার মতো মনে হচ্ছে? ইট ওয়ার দিয়ে একটা করে দিলাম, ইট ওয়ার দ্য তাজমহল. নেক্সট, দ্য ম্যান স্পিক্স এজ ইফ, লোকটি কথা বলছে যেন. লোকটি কথা বলছে যেন কি 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 হতে পারে? লোকটি কথা বলছে যেন পাগলের মতো, লোকটি কথা বলছে যেন বোকার মতো, লোকটি কথা বলছে যেন পণ্ডিতের মতো, লোকটি এমনভাবে কথা বলছে যেন সে সব কিছু জানে. তাহলে পাস্ট ফর্ম দিয়ে একটা করে ফেলি, দ্য ম্যান স্পিক্স অ্যাজ ইফ. হয়তো তোমার ক্লোতে ম্যানের দ্য বয় স্পিক্স অ্যাজ ইফ, হি স্পিক্স অ্যাজ ইফ. কোশ্চেনটা বিভিন্নভাবে করা থাকে কিন্তু অ্যান্সার একটাই. দ্য ম্যান স্পিক্স অ্যাজ ইফ হি নিউ এভরিথিং. লোকটি এমনভাবে কথা বলছে যেন সে সব কিছু জানে. ওকে, নেক্সট, টু টু এর মিনিং হচ্ছে এত যে পারে না, এত যে পারে না. তো এখানে আমরা এক্সাম্পল একটা স্ট্রাকচার লিখলাম, সাবজেক্ট প্লাস ভার প্লাস অ্যাডজেটিভ আবার অ্যাডভার্ব প্লাস টু প্লাস ভার্বের বেস ফর্ম. এত কিছু দিলে দেখা যাচ্ছে যে ওরে বাবা এত কিছু মনে রাখতে হবে, তা পড়বই না. তা না, আরও ইজি করে দিচ্ছি. এরকম যদি হয় কোশ্চেনটা তোমার এই পর্যন্তই থাকবে. দ্য ওল্ড লেডি ইজ টু উইক, মানে মিনিংটা যদি জানা থাকে বৃদ্ধ মহিলাটি এতই দুর্বল যে, দুর্বলতার কারণে কি, হ্যাঁ, দুর্বলতার কারণে সে হাঁটতে পারে না, দাঁড়াতে পারে না, নড়াচড়া করতে পারে না, খেতে পারে না. এরপরে শুধু তুমি টু অ্যাড করবা, টু উইক টু ওয়াক, টু উইক টু মুভ, টু উইক টু ইট এনিথিং, টু উইক টু স্ট্যান্ড আপ, এরকম লিখে ফেলবা আর কি. এরপর একটা টু অ্যাড করবা, এর সাথে একটা সুইটেবল একটা ভার্ব দিবা, যে এটা দ্বারা কী বোঝায়? পারে না, না নেগেটিভ অর্থ প্রকাশ পাচ্ছে, যে এত মহিলাটি এতই দুর্বল যে সে হারতে পারে না. নেক্সট, চিল আনটিল, এটা যতক্ষণ এর মিনিং, বা যতক্ষণ পর্যন্ত না, বা পর্যন্ত, যে পর্যন্ত না, তুমি যেভাবে বুঝো. চিল আনটিল, টিলের ক্ষেত্রে তোমার কমপ্লিট করবা, টিলের ক্ষেত্রে তোমার পজিটিভ এবং নেগেটিভ সেন্টেন্স ইউজ করতে পারো, বাট আনটিলের ক্ষেত্রে শুধুমাত্র পজিটিভ সেন্টেন্স ইউজ করতে হবে. এক্সাম্পলটা ফলো করো, যে হোয়াইট হেয়ার, অপেক্ষা করো, চিল মানে কি? যতক্ষণ আমি ফিরে না আসা পর্যন্ত, বা বৃষ্টি থামা পর্যন্ত, বা যতক্ষণ না পর্যন্ত বৃষ্টি না থামে. এখানে তুমি লিখতে পারো দ্য রেন স্টপ, বা দ্য কী দুটো দুটো মানে দুইভাবে করতে পারো, দুইভাবে. একটু এক্সাম্পল দেখিয়ে দিচ্ছি. দ্য রেন স্টপস, দ্য রেন স্টপস, অর্থাৎ এখানেই অপেক্ষা করো যতক্ষণ বৃষ্টি না থামা পর্যন্ত. অথবা লিখতে পারো যে দ্য রেন ডাজ নট স্টপ, দ্য রেন আর আনটিলে কী হবে? অনলি পজিটিভ হবে, ওয়েট আনটিল, ওয়েট আনটিল দ্য রেন স্টপস. সেম. আর লিখতে হবে কি না? দ্য রেন স্টপস, বা আনটিল আই কাম ব্যাক, আমি ফিরে না আসা পর্যন্ত এখানেই অপেক্ষা করো, বা ওয়েট হেয়ার আনটিল আই কাম
ব্যাক, আমি ফিরে না আসা পর্যন্ত এখানেই অপেক্ষা করো। নেক্সট উড দ্যাট। উড দ্যাট এটা যদির নিয়ে কাজ করবে, ইফের নিয়ে কাজ করবে। এর মিনিং হচ্ছে তোমার যদি। উড দ্যাট ইফের নিয়ে কাজ করবে, এটা উড দ্যাট, এরপরে সাবজেক্ট আনবা, তারপরে যে ভার্বটাকে পাস্ট ফর্মে করবা, আর প্লাস এক্সটেনশন অতিরিক্ত যে কথা আছে এটা লিখবে, প্লাস এভাবে কমপ্লিট করে ফেলবা। ফর এক্সাম্পল উড দ্যাট, উড দ্যাট আমি যদি কি হতে পারতাম, উড দ্যাট আই কুড বি এ artist. Would that I could be a great writer, artist, poem. আমি যদি কি হতে পারতাম, যে বড় মাপের একজন শিল্পী হতে পারতাম, তারপরে তোমার লেখক হতে পারতাম, কবি হতে পারতাম। এটা কি সাবজেক্ট পরে ক্যানের পাস্ট ফর্ম কোড ইউজ করা হয়েছে। নেক্সট উইথ এ ভিউ টু। উইথ এ ভিউ টু এর মিনিং হচ্ছে জন্য অর্থে কাজ করবে। উইথ এ ভিউ টু প্লাস ভার প্লাস আইএনজি। উইথ এ ভিউ টুর পরে ভার্বের সাথে আইএনজি অ্যাড করতে হবে। ফর এক্সাম্পল উই ওয়ান্ট টু জো উইথ এ ভিউ টু। আমরা কী জন্য গিয়েছি চিড়িয়াখানায়, কী জন্য গিয়েছিলাম? সিইং মেনি ওয়াইল্ড অ্যানিমালস। এই যে ভার্বের সাথে কী করলাম, এই যে ভার্বের সাথে আইএনজি অ্যাড করে দিলাম। ওকে, নেক্সট রিলেটিভ প্রনাউন। রিলেটিভ প্রনাউন সম্পর্কে গত ক্লাসেও আলোচনা করেছি, খুব বেশি একটা এখানে লেখা হয় নাই। গত ক্লাসের ইয়ে থেকে দেখে নেবে রিলেটিভ প্রনাউনগুলো কী কী। হো, হুইচ, দ্যাট এর মানে হচ্ছে যাকে বা যেটা। ফর এক্সাম্পল দেওয়ার আগে তোমরা একটু এক্সট্রা সেটা দেখে নাও। সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস নাউন অবলিক প্রনাউন প্লাস রিলেটিভ প্রনাউন প্লাস ভার্ব, তারপর কমপ্লিট করবে। তো এটা সহজভাবে বলে দিচ্ছি এক্সাম্পল দিয়ে। আই সো দ্য মেন হো, তারপরে তোমার গ্যাপ দেওয়া থাকলো। তো কীভাবে কমপ্লিট করবে, গত ক্লাসেও আমরা বলেছি রিলেটিভ প্রোনাউনের পূর্ববর্তী সাবজেক্ট অনুযায়ী ভার্ব নির্ধারণ করা হয়, এবং ফার্স্ট ক্লাসের সাবজেক্ট যদি পাস্ট ফর্মে থাকে, সেকেন্ড ক্লাসের সাবজেক্টও পাস্ট ফর্মে থাকবে। প্রত্যেকটা এক্সাম্পলের ক্ষেত্রে এগুলো ফলো করতে হবে। ফার্স্ট ক্লজের সাবজেক্ট প্রেজেন্ট ফর্মে থাকলে সেকেন্ড ক্লজের সাবজেক্ট ভার্বটাও প্রেজেন্ট ফর্মে, ফার্স্ট ক্লজের ভার্ব পাস্ট ফর্মে থাকলে সেকেন্ড ক্লজের ভার্বটাও পাস্ট ফর্মে হয়। আই সো দ্য ম্যান হো, এই যে দ্য ম্যান রিলেটিভ প্রোনাউন, তার পূর্ববর্তী সাবজেক্ট হচ্ছে দ্য ম্যান। আমি লোকটিকে দেখতে পেলাম কি হো, তারপর সোটা ছিল পাস্ট ফর্মে, আমরা ওইখানেও পাস্ট ফর্ম নিয়ে আসলাম। আই সো দ্য ম্যান হো ওয়াজ ক্যাচিং ফিশ, হো ওয়াজ ক্যাচিং ফিশ। নেক্সট নট অনলি বাট অলসো। নট অনলি বাট অলসো এটি কেবল নয় ওটিও, বা এটাও বোঝায়, বা শুধু তাই নয় ওটাও, যেভাবে বোঝো তোমরা, যে নট অনলি বাট শুধু তাই নয় ওটাও, মানে একাধিক গুণ বোঝাতে, একাধিক গুণ বোঝাতে। একটা মানুষের অনেক গুণ থাকতে পারে, সেই গুণটাকে কীভাবে তুমি এক্সপ্রেস করবে, যে হি ইজ নট অনলি স্টুডেন্ট, তখন নট অনলি বাট অলসো তোমার থাকতেও পারে, নাও থাকতে পারে। না থাকলে তোমাকে লিখতে হবে হি ইজ নট অনলি এ স্টুডেন্ট, সে শুধু একজন ছাত্রই নয়, বাট অলসো এ সিঙ্গার। এর মিনিং হচ্ছে একাধিক গুণ বোঝাতে, সে শুধু একজন ছাত্রই নয়, একজন গায়কও বটে। তাই আরও এক কিছু অ্যাড করতে পারো, হি ইজ নট অনলি এ স্টুডেন্ট বাট অলসো অ্যান আর্টিস্ট। সে শুধু একজন ছাত্রই নয়, সে তো ছাত্র, এটা তার সাথে সে সাথে আরও অনেক এক্সট্রা কোয়ালিটি আছে। এই জন্য বলছে একাধিক গুণ বোঝাতে নট অনলি বাট অলসো ইউজ করা হয়। মাই ডিয়ার স্টুডেন্টস, এবার আসো প্রোভার্ব। প্রোভার্ব মানে হচ্ছে প্রবাদ। এগুলো স্টার্টিংটা এইভাবে হবে, এ প্রোভার্ব গোজ দ্যাট, তারপরে কমপ্লিট করবে ইট ইজ সেড দ্যাট, ইট গোজ উইদাউট সেইং দ্যাট, দেয়ার ইজ এ প্রোভার্ব দ্যাট। প্রোভার্ব কিছু তোমার বোর্ডগুলো ফলো করতে পারো, বিভিন্ন বোর্ডেও একটা এরকম প্রোভার্বের উপরে কোনো না কোনো কোশ্চেন থাকেই, বা এই ধরনের ইয়েগুলো তোমরা ইচ্ছা করে নোট করে মেমোরাইজ করে ফেলতে পারো। কারণ প্রোভার্ব ইংরেজির সাথে বাংলা মিনিং খুব একটা আসে না, খুব বেশি একটা ইংরেজির সাথে হুবহু মিলাতে গেলে মিলে না। সেই ক্ষেত্রে ইম্পর্টেন্ট কিছু প্রোভার্ব তোমরা মুখস্থ করে ফেলতে পারো। এটা তুমি তোমার মতো করে লিখতে পারো, যে ফর এক্সাম্পল এ প্রোভার্ব গোজ দ্যাট, প্রবাদে একটি কথা আছে, কি কথা, যে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, হেলথ ইজ ওয়েলথ, হ্যাঁ, নেসেসিটি নোজ নো লো। এই ধরনের কিছু প্রভাব তোমরা আয়ত্ত করে ফেলবা। এই প্রভাব গোজ দ্যাট, প্রবাদে একটি কথা আছে, সততাই সর্বোৎকৃষ্ট পন্থা, স্বাস্থ্যই সম্পদ, প্রয়োজন কোনো আইন মানে না, এই ধরনের ইয়েগুলো পড়ে ফেলবা, যে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি।
ওকে, এবার আসো ইম্পর্টেন্ট একটা এই প্লাস কন্ডিশনাল, এটা একটু ডিটেলস ডিসকাস করছি। তোমরা খুব মনোযোগ সহকারে শুনতে হবে, কারণ এটা পড়লে তুমি রাইট ফর্ম অফ ভার্ব পড়িয়েছি, সেখানে ইচ্ছে করে সেটা দেওয়া হয় নাই। এটা তোমার কমপ্লিটিং প্লাস কানেক্টরস প্লাস রাইট ফর্ম অফ ভার্ব সবগুলোতেই এই রোজগুলো আসে। তো এটা ভালো করে বুঝে নাও। শর্ত বলে ই প্লাস প্রেজেন্ট, অর্থাৎ স্টার্টিং শুরু হবে ইফ দিয়ে, তারপরে ভার্বটা প্রেজেন্ট ফর্মে থাকবে, আমরা কমপ্লিট করব ফিউচার টেন্স দিয়ে। কী করব? কমপ্লিট করব ফিউচার টেন্স দিয়ে। এক্সাম্পলটা দেখে নাও, ইফ ইউ কাম, ইফ দ্বারা শুরু হয়েছে, কামটার প্রেজেন্ট ফর্ম, আমরা কমপ্লিট করব ফিউচার টেন্সের স্ট্রাকচার দিয়ে। ইফ ইউ কাম আই শেল গো, যদি তুমি আসো, শর্তমূলক বলে, কন্ডিশনাল শর্ত, তুমি আসলে আমি যাব। ইফ ইউ কাম আই শেল গো। ইফ হি স্টাডিজ, যদি সে পড়ে, পড়লে কি? পড়লেই তো পাস, পড়লেই পাস, তাহলে হি উইল পাস। ইফ হি স্টাডিজ হি উইল পাস। ওকে, এখানে একদম এক্সট্রা মানে খুব সেন্টেন্স খুব বড় করে লেখার মধ্যে কোনো ক্রেডিট নাই। তোমার এক্সামিনারে শুধু তুমি রোলস অনুযায়ী, স্ট্রাকচার অনুযায়ী তুমি লিখতে পেরেছো কিনা সেটাই ফলো করবে, যে স্ট্রাকচার বেস হয়েছে কিনা। ই প্লাস পাস্ট, ই প্লাস প্রেজেন্ট, ই প্লাস পাস্ট, তাহলে বোঝা যাচ্ছে যে ফিউচার যে ফর্মগুলো এগুলো পাস্ট ফর্মে হয়ে যাবে। শেলের পাস্ট ফর্ম শুড, উইলের পাস্ট ফর্ম উড, ক্যানের পাস্ট ফর্ম কুড, মাইট, উড কুড মাইট, আর ভার্বটা হবে বেস ফর্ম। হ্যাঁ, তাহলে প্রেজেন্ট হলে ভার্ব হবে প্রেজেন্ট ফর্ম শেল উইল, আর পাস্ট হলে ভার্বটা পাস্ট ফর্মে হয়। শেলের পাস্ট ফর্ম শুড, উড, কুড, মাইট, প্লাস মেইন ভার্বটা সবসময়ই মেইন ভার্বটা বেস ফর্মই হবে। ইফ হি স্টাডি, এটার সাথে কম্পেয়ার করে দেখো। ইফ হি স্টাডিজ, যখন স্টাডিজ ছিল তখন হয়ে গেছে হি উইল পাস। এখন স্টাডিজ যখন স্টাডিড হয়ে গেলো, পাস্ট ফর্ম হয়ে গেলো, তখন তুমি লিখবা উইলের পাস্ট ফর্ম করে ফেলবা, হি উড পাস, হি উড পাস। ক্লিয়ার? এবার আসো ই প্লাস পাস্ট পারফেক্ট। ই প্লাস পাস্ট পারফেক্ট, পারফেক্টের স্ট্রাকচারও তোমরা জানো। তো সাবজেক্ট প্লাস সি উড, কুড, মাইটের সাথে হ্যাভ অ্যাড করা হবে, আর ভার্বের ফর্ম ভার্ব হবে পাস্ট পার্টিসিপল ফর্ম। would have, could have, might have plus verb past participle form. For example, if they had worked fast, তাহলে প্রেজেন্ট ফর্মে তোমার এক্সাম্পল থাকবে ইফ দে ওয়ার্কস, ইফ প্লাস পাস্টে এসে থাকবে ইফ দে ওয়ার্কড, আর পাস্ট পারফেক্টে এক্সাম্পলটা হবে ইফ দে হ্যাড ওয়ার্কড। এটা দেখেই ওই শেলের পাস্ট বা উইলের পাস্ট উড, এরপরটা গেল উড হ্যাভ। তাহলে কমপ্লিট করব কিভাবে, যে ইফ দে হ্যাড ওয়ার্কড ফাস্ট দে উড হ্যাভ, এই যে উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ, এরপর ভার্ব রিচের পাস্ট পার্টিসিপল ফর্ম রিচড, রিচের পাস্ট পার্টিসিপল ফর্ম রিচড, উড হ্যাভ, কুড হ্যাভ অর মাইট হ্যাভ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দ্য স্টুডেন্ট। এখানে যদি তুমি ইউ দে উড রিচ দ্য স্টেশন, তাহলে ইটস টোটালি রং। তাহলে এইভাবে ইয়ে করবা। তারপরে এটা হচ্ছে ইফ দিয়ে ইফ প্লাস সাবজেক্ট প্লাস ওয়ার, ইফ থাকবে, সাবজেক্ট থাকবে, ইফের পর পরে একটা সাবজেক্ট থাকবে, সাবজেক্টের পরে ওয়ার থাকবে। তাহলে কীভাবে কমপ্লিট করবে? তাহলে আবারও নাম্বার 2 রোজটার সাথে রিলেটেড, ইফ প্লাস উড, কুড, মাইট প্লাস ভার্ব হবে বেস ফর্ম। তাহলে তুমি এই উড, কুড, মাইট এই দুইটা রোজ তুমি ইচ্ছে করলে একসাথে অ্যাড করতে পারো, দুইটা পাশাপাশি লিখলা, যে ইফ প্লাস পাস্ট প্লাস ইফ প্লাস সাবজেক্ট প্লাস ওয়ার সেম স্ট্রাকচার। তোমাকে আরও ইজি করে দিলাম কীভাবে তুমি মনে রাখবা। ইফ আই ওয়ার এ পয়েট, ইফ, এই যে ইফ দ্বারা শুরু হলো, তারপর সাবজেক্ট, তারপর ওয়ার। ইফ আই ওয়ার এ পয়েট, আমি যদি কবি হতে পারতাম, তাই আই, এই যে উড, স্ট্রাকচার অনুযায়ী আই উড রাইট এ পোয়েম, আই উড রাইট এ পোয়েম। ভার্বের যে অবস্থাটা, ভার্বের বেস ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, পাস্ট ফর্ম, এটা তোমাকে অবশ্যই মনে রাখতে হবে। নেক্সট, হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। স্টার্টিং হ্যাড দ্বারা শুরু হবে, তারপরে একটা সাবজেক্ট থাকবে, সাবজেক্টের পরে যে ভার্বটা হবে পাস্ট পার্টিসিপল ফর্ম। পাস্ট পার্টিসিপল ফর্ম হলে কী হবে? সাবজেক্ট প্লাস উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। সেটা তোমার ইফ প্লাস পাস্ট পারফেক্টের সাথে সেম স্ট্রাকচার। তুমি এই দুটো স্ট্রাকচার একসাথে লিখতে পারো, ইফ আর ওই দুটো স্ট্রাকচার একসাথে লিখলে তোমার আরও ইজি হয়ে যাবে।
তাহলে ফর এক্সাম্পল হ্যাড আই ফাউন্ড হিম, হ্যাড আই ফাউন্ড হিম, তাহলে হ্যাড দ্বারা সেন্টেন্স শুরু হলো, তারপর সাবজেক্ট, ফাইন্ডের পাস্ট পার্টিসিপল ফর্ম ফাউন্ড, ফাইন্ডের পাস্ট পার্টিসিপল ফর্ম ফাউন্ড, হ্যাঁ তারপরে গ্যাপ। হ্যাড আই ফাউন্ড হিম আই উড হ্যাভ টোল্ড দ্য ফ্যাক্ট, তাকে যদি আমি আগেই চিনতাম তাহলে বিষয়টা আমি তাকে বলতাম। তাহলে আই উড হ্যাভ, টেলের পাস্ট পার্টিসিপল ফর্ম টোল্ড, টোল্ড আসলে থেকে টেল, বেস ফর্ম টেল থেকে এসেছে, দ্য ফ্যাক্ট। আরও একটা এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বিষয়টা আরও সহজ করে দেওয়ার চেষ্টা করছি। হ্যাড আই কাম টু দ্যাম, গ্যাপ, তাহলে হ্যাড দ্বারা সেন্টেন্স শুরু হয়েছে, তারপর সাবজেক্ট, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তাহলে কি স্ট্রাকচারে চলে যাও, সাবজেক্ট উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। হ্যাড আই কাম টু দ্যাম দে উড হ্যাভ হেল্পড মি, হেল্পড মি। ওকে, তো মাই ডিয়ার স্টুডেন্টস, কমপ্লিটিং সেন্টেন্স ইম্পর্টেন্ট রুলসগুলো বোর্ডের সাথে রিলেটেড, যেই রুলসের সাথে মিলিয়ে বোর্ড পরীক্ষায় আসে ওই বোর্ডের গুলো ফলো করে ওর সাথে রিলেটেড এই রুলসগুলো দেওয়া হয়েছে। তোমরা অবশ্যই ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, বোঝার চেষ্টা করবে এবং রুলসগুলো খুব ভালো করে আয়ত্ত করে বিভিন্ন বোর্ডে যে বোর্ড কোশ্চেনগুলো আছে, হ্যাঁ তারপর তোমাদের যে বই আছে প্রত্যেকের সিলেক্টেড বুক, ওইখানে এক্সারসাইজ চ্যাপ্টারে যাবে, প্রচুর এক্সারসাইজ করতে হবে, প্র্যাকটিস মোর অ্যান্ড মোর। বারবার একটা কথাই বলছি, যত বেশি তুমি এই রুলস মিলিয়ে নিজে নিজে কতগুলো এক্সাম্পল লিখবা এবং রুলসের সাথে মিলিয়ে মিলিয়ে অ্যাপ্লাই করবা। হ্যাঁ, প্রথম দিকে সবারই একটু মনে হবে যে পারছি না, কি হবে, তারপরে তুমি একটা সময়ে ঠিকই তুমি আয়ত্ত করে ফেলবা। আর যখন ইজিভাবে নিবা, প্রত্যেকটা বিষয় ইজিভাবে যখন নিবে, তখন তোমার কাছে আর সেরকম ভয় ভীতি জড়তা এগুলো কেটে যাবে, আর ইনশাল্লাহ খুব ভালো পারফর্ম করতে পারবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনায় আজকের মতো আমি তাহমিনা আক্তার এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।